দরবার কক্ষ, সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরাও যথাস্থানে উপবিষ্ট। সভাসদদের মাঝে মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ একদিকে, আর অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াট, বসিয়েলা দণ্ডায়মান। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছে। ওয়াট, ইউর এক্সেলেন্সি, কলকাতা জয় যখন আমরা যাত্রা করি তখন তুমি আমাদের সঙ্গে সঙ্গেই ছিলে। সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তও তোমাদের জানা আছে। তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানির সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? জানি, তুমি প্রস্তুত হও। আমি জানলাম না আমাদের অপরাধ। তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারে সীমা অতিক্রম করেছে। স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। আপনার অভিযোগ আমি বুঝতে পারলাম না। মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। মুন্সিজি একখানি পত্র বাহির করিলেন। এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। পাঠ পড়িতে লাগিলেন। শেষের দিকে কি লেখা আছে? I now acquaint you that the remainder of the troops which should have been here long since, and which I hear the colonel told you he expected, will reach at Calcutta in a few days. That in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindle such a flame in your country as all the water in the Ganges shall not be extinguished. মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শুনাইলেন। কর্নেল ক্লাইভ যে সৈন্যদের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলিকাতায় পৌঁছিবে। আমি সত্তর আরো একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরো সৈন্য এবং আরো জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। হোয়াট? এই ভীতি প্রদর্শনের অর্থ কি? Admiral, এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। বুঝিয়ে আমি দিচ্ছি। মুন্সিজি, ওয়াটসের পত্র। মুন্সি পত্রখানা বাহির করিলেন। আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। ওয়াটস পত্র দেখিল। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? হ্যাঁ, আমি লিখিয়া আছি। পড়ুন মুন্সিজি। It is impossible to rely upon the Nawab, and it will be wise to attack চন্দননগর। নবাবের উপর নির্ভর করা অসম্ভব। চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরো পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব। কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম।
তুমি ওয়াট? তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমার বিরুদ্ধেই উত্তেজিত করো। কলকাতা ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করতে। জানো এই শাস্তি কি? Punish me, Your Excellency. If you will, I can only say I have done my duty. এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সৎ ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সৎ চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে নয়। আর তাও এখন নয়। যাও। Farewell, Your Excellency. নবাবকে কুর্নিশ করিয়া ওয়াট বাহির হইয়া গেলেন। জাহাপনা, একটু অপেক্ষা করুন রাজা। মসিয়েলা, at your command, Your Excellency. সিংহাসনের সামনে গিয়া কুর্নিশ করিলেন। তোমাদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো। আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এ দেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরকে টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকবে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে। ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছে। We have always sought for your protection, Your Excellency. কলকাতা জয় আর পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নন। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। সভা কিছুকাল স্তব্ধ রহিল। মসিয়েলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন। তাহার পর ধীরে ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন। ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন, Your Excellency, you refuse us your help, your protection. Though with great reluctance, I appreciate your feeling. I understand the predicament you are in. I am sorry for you, and I am sorry for ourselves. We have no other choice than to leave this land, which we have learned to love. Allow me, Your Excellency, to warn you that you are in a great danger. On our departure from this land, this muted flame will burst forth and will destroy your kingdom and people. সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন। মসিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন, আমার বিপদের সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব। তখন যেন আমাকে ভুল বুঝো না বন্ধু। I know we shall never meet. দুজনেই চুপ করিয়া রহিলেন। Farewell, Your Excellency. কুর্নিশ করিয়া চলিয়া গেলেন। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর দ্রুত ফিরিয়া রাজা রাজবল্লভের নিকট অগ্রসর হইয়া কহিলেন, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা। এখন সে কথা নিরর্থক। সিরাজ হাসিয়া বলিলেন, জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই। সর্বচিকিৎসার বাইরে আমি। সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। ওয়াট সাহেবকে
ওরম করে বিদায় না দিলেও চলতো। সিরাজ ফিরিয়া আসিলেন। হোয়াট ক্লাইভ ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন। সে অপরাধটি বারবার আমি স্বীকার করিনি। আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কোনো কটূক্তির প্রতিবাদ করিনি। আপনাদের স্পর্ধা নিয়েও কখনো প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় আমাকে করতে চান আপনারা? আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? স্বার্থ সিদ্ধি। স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম, বলুন তাহলে? তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন। এত বড় কথা আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? আপনার উপদ্রবই আমাদের মনে সাহস এনে দিয়েছে। আমার উপদ্রব নয় সেঠজি, আমার সহিষ্ণুতায় আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। জাহাপানা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সত্রাশ্বই রাজা, বলুন সিংহাসন আরোহণ করবার পরে 1 বছরের মধ্যে কি কি অনাচার আমি করেছি? বলুন কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন? বলুন। আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। অথচ কবে, কোথায়, কখন আমি কোন অনাচার করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন? পারি, এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। রাজবল্লভের সম্মুখে গিয়া নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? রাজবল্লভ মাথা নিচু করিলেন। শেঠজি, জাফর আলী খাঁ, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপানা, আপনি যদি মানি লোকের এরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। আজ পর্যন্ত কতদিন তা ধারণ করেছেন সিপাহতালার? পূর্ণিয়ার যুদ্ধে অপদত্ত শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়ে আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? জাহাপানা, নিচের এই স্পর্ধা নিজ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। এই কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, তেমন এই কথাও মনে রাখা উচিত নয় যে নবাবের কাজের সমালোচনা সবসময় শোভন নয়। এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি, আমির ওমরাহ, রইস রাজা মনে করেছেন নবাব একেবারেই অসহায়। সিংহাসন রক্ষা তো নয়ই, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। এইসব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এ দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষণ শক্তিমান পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছেন তখন আর ভাবনা কি, চলুন। রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করিলেন। দাঁড়ান। সকলে স্থির হইয়া দাঁড়াইলেন। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এই কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা।
বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি, সিপাহ সালারের কাছে ওয়ার্ড যে পত্র লিখেছিলেন সেই পত্র। মুন্সিজি পত্র বাছিতে লাগিলেন। আমার কাছে ওয়ার্ড পত্র লিখেছিলেন? হ্যাঁ নবাবের সিপাহ সালার খোঁজা বিদ্রোহ মারফত ওয়ার্ড সেই পত্রখানি আপনার উদ্দেশ্যেই পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? নবাবের অনুগ্রহ। সভাসদদের শুনিয়ে দেবো? পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা। সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেবো না, কেননা আপনি আমার সিপাহ সালার। পত্রখানি আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। জাহাপনা, তাহলে কি করবেন স্থির করেছেন? রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? মির্জাফর কোনো কথা কহিলেন না। রাজা রাজবল্লভ কি বলেন? আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ, নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? নবাব তাহার দিকে চাহিলেন। তিনি সিংহাসন হইতে নামিয়া আসিলেন। জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আবারও বিচার রাজা? বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে। এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা, ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিম বাজারের অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা আমায় দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। সকলে নীরব রহিলেন। জাফর আলী খাঁ, আপনি শুধু আমার সিপাহ সালার নন, আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক ভুল কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সেই পৌরুষ আপনার আছে আমি জানি।
একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন। তারপর আবার বলিতে লাগিলেন, রাজা রাজবল্লভ ভাগ্যবান জগৎ সে, শক্তিমান রায় দুর্লভ। বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির গুলবাক এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউই অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আপনারা আমার প্রতি বিরূপ হবেন না। আবার চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্রমানা জননী নিশা বসনের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান। জাহাপনা, জনাব। আপনি? হ্যাঁ, আপনি সিপাহসালার, আপনি তা পারেন। আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। তার আদেশে হাসি মুখেই মৃত্যুবরণ করব। আমি আজ ধন্য, আমি ধন্য। জনাব, পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। হ্যাঁ, পলাশি, সিপাহসালার, পলাশির প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায়দুল্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, শ্রীনফে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকবো। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না। আপনারা পলাশির উদ্দেশ্যে যাত্রা করুন। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করিলেন। রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাহিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন। ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন, গোলাম হোসেন। জাহাপানা। সিংহাসন কি চলছে? না জাহাপানা। ভালো করে দেখো তো। দুজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন, দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। কে? দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন, হাসিয়া কহিলেন, ও আপনি? কাছে অগ্রসর হইলেন। কাজ আছে? তা স্মরণ করলেই তো দেখা করতাম। নবাবের অবসরের বড়ই অভাব না? বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশাহারা হয়ে পড়েছি। এখন ও বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দী, শওকত জং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই। এখনো বিপদের ভয়? কোম্পানির ফৌজ কাশিম বাজারের অভিমুখে অভিযান করেছে। সেই সংবাদই পেয়েছি। তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? তেমনই দুর্দিন কে কামনা করে মা। দুর্দিন না সুদিন? সুদিন। সুদিন নয়, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিন রাত গুমরে গুমরে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছো, মাসির সর্বস্ব লুটে নিয়েছো,
মাসিকে দাসী করে রেখেছো, মাসিটা ভুলবে? অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। অকারণে নয় কি? মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদকে কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি ন দস্যু? মতিঝিল আপনারই রয়েছে মা। তাহলে সেখানে যাওয়ার অধিকার কেন আমার নেই? রাজনীতির কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই। আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন, যেই দিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে। লুৎফা ছুটিয়া আসিল। মা মা তোমার মুখের ও কথা শেষ করো না মা। নবাব মহিষী? নবাব মহিষী নই মা, তোমার কন্যা। নবাব মহিষী নও? আজ ভাবছো খুব বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবন যাপন করতে হবে। নবাব? নবাব মহিষী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করেছেন নবাব। বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। জাহাপনা, ওকেও প্রাসাদে ফিরে যেতে দিন। দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেব। এখনো আশা? সময় আসবে? অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। তোমার বুক কেঁপে ওঠে? আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছো? না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপকুড়িতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিনীকে? মায়ের মতন সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না। আজ শেষটায় ভয় হচ্ছে না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতন কারাগারে স্থান দিতে হয়। নবাব, যাবো না। ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য চালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতন আমাকে করজোড়ে থাকতে হবে। দুই হাতে মাথা চাপিয়া ধরিলেন। অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ। আমি তাও পারি না। শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন, নবাব, যাহাপনা আপনার চোখে জল, আমি যে সইতে পারি না। আজকের এই কান্না শুধুই বিলাস, কিন্তু এই কান্নায় বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশির প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন জল। সিরাজের নবাবীর এই পরিণাম। খসেটি চলিয়া গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন। লুৎফা তাহাকে ধরিলেন। বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ও নিঃশ্বাসে বিষ, ও দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা।
এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমন নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন। বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশির পর। পলাশি? সে কি জাহাপনা? তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। আবার যুদ্ধ জাহাপনা? 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো একটি বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ? যদি জয়ী হই তাহলে আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। পলাশি? পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষ্ণা। জানি না আজ কার রক্ত চাই সে। পলাশি, রাক্ষসী পলাশি। নবাব বাহির হইয়া গেলেন।